ভারত বাংলাদেশকে তাদের বৈদেশিক আয়ের রেমিটেন্সের একটা খনি হিসেবে তারা ব্যবহার করতেছে। আমার পেটে যদি ভাত না থাকে আমি এই সুখ দিয়ে কি করব আপনি বলেন? আপনি বিল্ডিং করে দিলেন থাকবার জন্য, এয়ার কন্ডিশন দিলেন, আপনার রাতে যদি খাবার না থাকে, বলছে তো যে 2 বেলা 3 বেলা মানুষ খেতে পারে না বাংলাদেশের 40% মানুষ। পিজি হাসপাতালে দেখেন ভাইস চ্যান্সেলর বদল হয়, ঢোল ডগর বাদে চিকিৎসা নেই। দুনিয়ার কোনো জায়গায় দেখছেন হাসপাতালের মধ্যে একটা হাসপাতালে মুমূর্ষু রোগী থাকে সেখানে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে বাজাবে কি শান্তি ওনাদের। আগের ভিসি যাচ্ছে তাই নিয়োগ দিয়ে গেছে, এখন ওনরা দিবেন। শহীদুল ইসলাম বাবুল ভাই, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ঈদ যাত্রা, মানুষের ফেরার পথে ভোগান্তি বা সড়ক পথে তেমন চাপের কথা শোনা যায় না যে তারা খুব অস্বস্তিতে গিয়েছেন। সব মহাসড়কেই কম বেশি মানুষের স্বস্তির কথা প্রকাশ পেয়েছে এবারে। একটু ব্যতিক্রম মনে হচ্ছে কিনা আপনার? না, হ্যাঁ নিশ্চয়ই আছে। আমি সত্য যেটা সেটা সত্যই, ঈদ যাত্রায় স্বস্তি নাই এটা আমি বলিনি, অবশ্যই স্বস্তি আছে। কিন্তু পার্থক্যটা হলো কি দেখেন, 2010 সালেও মাথাপিছু ঋণ ছিল 22,000 টাকা। এই 2023-24 সালে এসে সেই ঋণ 1.5 লক্ষ টাকা এক একজন মানুষের। এই ঋণ শোধ করতে গিয়ে এই যে দেখছেন না, নানান ধরনের অর্থনৈতিক সংকটের কথা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে নানান ধরনের, যে উনি যেটা বললেন, ব্যবসা বাণিজ্য সংকুচিত হচ্ছে নানানভাবে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ওই বিএনপির আমলের কথা বলা হয়, উপসাগরীয় যুদ্ধ, বিএনপি 2বার ক্ষমতা গেছে, 2বারই কিন্তু যুদ্ধ পেতেছে। যেই ক্রুড অয়েল $142-148 কিন্তু $160 মতো কিছু আছে, সেই ক্রুড অয়েল এখন $65, $70, ইতিহাসের সর্বনিম্ন বলা হয় বিশ্ববাজারে কথা। হ্যাঁ, সর্বনিম্ন দামে আমরা এই সময়ে কিনছি। তারপর আমি আমার মূল্যস্ফীতি রাখতে পারতেছি না। সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, শুধুমাত্র পাকিস্তানের কথা যদি বাদ দেন, কোথাও বাংলাদেশের চাইতে, শুধুমাত্র যুদ্ধ বলেন বা কোভিড বলেন, এটা তো শুধু বাংলাদেশের জন্য হয়নি। হ্যাঁ, এটা তো হয়েছে এই যে অর্থনীতিতে লুটেরা যে অর্থনীতি, এটা তো অর্থনীতিবিদরা আগে থেকেই বলছিলেন যে বাংলাদেশের অর্থনীতি যে এই দুর্বৃত্তায়ন যেটা হয়েছে এর ফল ভোগ করতে হবে। এখন আপনি কোভিডের দোষ দিতে পারবেন, এখন আপনি কি বলে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দোষ দিতে পারবেন, বাট কচুল্লতি যেটা 100 টাকা করে আমি কিনি সেটা তো ওখান থেকে আসে না। হ্যাঁ, আপনি মানুষের সাথে তামাশা করছেন যে কি 3 পয়সা করে কমিয়েছেন গাড়ি ভাড়া, তেলের দাম কমার পরে। আপনি 30 কিলো যাওয়ার পরে আপনার কত 3 টাকা, আপনার 30 কিলো, 10 কিলো গেলে আপনার কত 30 পয়সা আপনার সেইভাবে। তো এগুলো কি মানুষের সাথে মস্করা না? আপনি ডিজেলের দাম দেখেন, যেই ডিজেলটা কৃষি উৎপাদন এবং মানে মিল ফ্যাক্টরি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় বা পরিবহনের কাজে ব্যবহৃত হয়, সেইটা আপনি কমাইলেন মাত্র 70 পয়সা। আর আপনি অকটেন আর কি বড়লোকের যেটা ব্যবহার সেটা আপনি 3 টাকা না 4 টাকা করে কমালেন। তো এগুলো কি, ওই যে বিশ্বব্যাংক একটা প্রেসক্রিপশন দিয়েছে তাদের টাকা আনতে হবে, সেগুলো দেখানো। এগুলো হচ্ছে মানুষের সাথে এই যে মানুষ, এই মানে অভাবী মানুষ, ঋণগ্রস্ত মানুষ, আপনি দেখেন এই কয়েক বছরে আমি সমীক্ষাই দেখলাম কত 15 লক্ষ না 20 লক্ষ যুবক চাকরি হারিয়েছে। হ্যাঁ, অথচ এখানে আপনি যদি তথ্য নেন 10 লক্ষর উপরে ভারতীয় এখানে আপনার তারা এখানে কাজ করছে। হ্যাঁ, কেউ বৈধ কেউ অবৈধভাবে। এবং দুনিয়ার মানে ভারত বাংলাদেশকে তাদের বৈদেশিক আয়ের রেমিটেন্সের একটা খনি হিসেবে তারা ব্যবহার করতেছে। হ্যাঁ, আর বাণিজ্য বৈষম্যের কথা যদি বাদই দেন, $15 বিলিয়ন আমরা আমদানি করি। ঠিক আছে, ওরা ওই জন্য বললেন আমরা পিনও বানাইতে পারি না, আমরা নাকি বিশাল উন্নত দেশ হয়ে গেছি, অথচ আমরা একটা পিনও বানাইতে পারি না। দেখেন এই পেঁয়াজ নিয়ে এত কথা হয়, পেঁয়াজ আমাদের অঞ্চলে প্রচুর পেঁয়াজ চাষ হয়। আপনি জানেন ফরিদপুর জেলায় আমাদের উৎপাদিত পেঁয়াজের প্রায় 25% আমাদের ফরিদপুর জেলায় বাংলাদেশে উৎপাদিত। তার মধ্যে আমাদের 2টা থানা, সালতা নগরকান্দায় প্রায় 2 লক্ষ টন, 5 লক্ষ টনের প্রায় 2 লক্ষ টন বলমারির একটা অংশ মিলে উৎপাদন হয়। বাংলাদেশের টোটাল আমি দেখলাম চাহিদা হলো 32 লক্ষ টনের মতো, টোটাল 30 থেকে 32 লক্ষ টন, অথচ বাংলাদেশে উৎপাদন হয় 34, 35, 37 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ। তাহলে এই পেঁয়াজ কি হয়? এই যে সংরক্ষণ প্রক্রিয়া, সেই সংরক্ষণ প্রক্রিয়া আমরা করতে পারিনি। অথচ প্রতি বছর পেঁয়াজ নিয়ে কি ইন্ডিয়ানরা বলে আমরা পেঁয়াজ দেবো না, যখন এই যে পেঁয়াজের সিজন এখন তারা পেঁয়াজ পাঠাচ্ছে, আমাদের কৃষক মার খাচ্ছে, পেঁয়াজের দাম পাচ্ছে না। অথচ যখন আমার পেঁয়াজ প্রয়োজন, সংকট শেষের দিকে, তখন তারা পেঁয়াজ দেবে না, নানান রকমের টাল বানা দিলেও উচ্চ দামে দিবে। এই যে বৈষম্য, আমাদের উপর অত্যাচার। আপনি যদি পেঁয়াজ সংরক্ষণের, আপনি এত উন্নত করেছেন, এত কিছু করেছেন, প্রযুক্তি আনতেন, নানান কথা, আপনি আমার এলাকায় তো 5টা পেঁয়াজের সংরক্ষণাগার যদি আপনি তৈরি করতেন, তাহলে তো এই 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমি সংরক্ষণ করতে পারতাম। পেঁয়াজ একটা পচনশীল পদার্থ, আপনি জানেন উৎপাদনের সময় কৃষক তার দাম পাচ্ছে না, তার মাল সে সংরক্ষণ করতে পারে না, এটা পচে যায় নানান কারণে। একটা পচন ধরলে একদিকে আপনার উৎপাদনের জন্য মানে কৃষি ঋণ বা সরকারি সহায়তা নানান ধরনের, তারপর কৃষক যখন উৎপাদন করে এত কষ্ট করে সে পর্যাপ্ত দামটা পায়।
আবার তাকেই কিনতে হয় এর 5 গুণ দামে। এই যে বৈষম্য, বাংলাদেশের কৃষক কে সুখে আছে আপনি বলেন? এই ঢাকা শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে। আপনি এখন বলতে পারেন যে পদ্মা ব্রিজ আপনি খুব সুখে যাচ্ছেন। আমি বললাম না, আমার পেটে যদি ভাত না থাকে আমি এই সুখ দিয়ে কি করব আপনি বলেন? আপনি বিল্ডিং করে দিলেন থাকবার জন্য, এয়ার কন্ডিশন দিলেন, আপনার রাতে যদি খাবার না থাকে, বলছে তো যে 2 বেলা 3 বেলা মানুষ খেতে পারে না। বাংলাদেশের 40% মানুষ 2 বেলা খেতে হয়। হ্যাঁ, তাদের আরেক বেলার কথা চিন্তা করতে হয় কি করবে। তো এই বাস্তবতার মধ্যে আপনি কি বলবেন? আর সিন্ডিকেট কিছু কিছু মানুষ, বললাম না, আঙুল ফুলে কলা গাছ আপনি বানাইছেন, মূল্যস্ফীতি আপনি দেখেন। এই যে কয়েকদিন আগের চিত্র, এই যে 22 সালে যেই দ্রব্যের দাম ছিল 25% বৃদ্ধি পেয়েছে। 8টা দ্রব্য, আটা 48 থেকে 52 টাকা, সেটা এখন 65 থেকে 70 টাকা, 30% মূল্যস্ফীতি 1 বছরের মধ্যে। কোন জায়গায় হয়েছে আপনি বলেন? তারপরে আপনি যদি বলেন এই যে পেঁয়াজ 35 থেকে 40 টাকা, 70 থেকে 75 টাকা, 93% মূল্যস্ফীতি 1 বছরের মধ্যে। কোন দেশে হয়েছে দুনিয়ার আপনি বলেন? তারপরে আপনি যে রসুন বা চিনি 80-85 টাকা থেকে এই মানে 150 টাকা, এটা তো মানে 100% মূল্যস্ফীতি। এখন এই যে আপনি ক্ষমতার আগেও, ইলেকশনের আগেও বললেন, আপনি যেভাবেই হোক গেছেন তো ক্ষমতায় গিয়েছেন, গণতন্ত্রের কথা বলেন, মানুষের সুন্দর স্বাচ্ছন্দ্যের কথা বলেন, মানুষটাকে সুখে, এখানে দুধ আর মধুর নহর বইতেছে, মানুষের শান্তির আর কোনো অভাব নাই। তো এখন আপনি আবার নির্বাচিত হওয়ার পরে, যদিও তারাই ছিল, দ্রব্যমূল্যের দাম কোনো টাকা 100% বেড়ে গেল, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। একবার কোন বিএনপি এই সিন্ডিকেট তৈরি করে, আবার কোন যে সিন্ডিকেটের উপর আমাদের কোনো কর্তৃত্ব নাই, হাত নাই। আবার মন্ত্রীদের মধ্যে একজন কয় যে এরা সিগারেট খাইতে পারতো না, রাস্তায় ঘুরে বেড়াতে, তারা ব্যাংক বিমার মালিক হয়ে গেছে, আবার ব্যাংকগুলো লুট হয়ে গেছে, খালি হয়ে গেছে। তো মানুষের কেন এই দুর্দশা হবে? কি কারণে হবে আপনি বলেন? কোথায় আছে এই বাস্তবতা? এই তামাম দুনিয়া যখন উন্নয়ন করছে, মানে উন্নতি করছে, তখন আপনি ভূতের মধ্যে পিছের দিকে গেছে। আপনি ব্রিজ করেছেন একটা, ঠিক আছে, আপনি উন্নয়ন কিছু করেছেন, রাস্তাঘাট করেছেন, এখানে দুর্নীতির তো অপবাদ আছে, মারাত্মক অপবাদ আছে, কি নাই আপনি বলেন? বাংলাদেশের মানুষ এখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অভাব অনটন। গ্রামে আপনি যান, হ্যাঁ অবকাঠামো হয়েছে, গ্রামে অস্বীকার করছি না, কিন্তু এই অবকাঠামোর সাথে মানুষের তারপর আর কোন জীবনমানের উন্নয়ন, জীবনমানের কি উন্নয়ন হয়েছে আপনি বলেন? এই যে বিষাক্ত বাতাস দুনিয়ায় আপনি করে আছেন, আপনি বলেন শিক্ষার মানের কথা আপনি বলেন, এগুলো বাদ দিয়ে উন্নয়ন? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, আমরা যাকে চিন্তা করতাম, যে গর্ব করতাম আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখন তো বলতেও লজ্জা পাই। ওই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড নাই, থার্ড ছাত্রলীগের উৎকৃষ্ট ছাত্রলীগ 34তম জনকে আপনি নিয়োগ দিবেন, সেখানে যা ইচ্ছা তা হয়েছে। বুয়েটে কি হচ্ছে আপনি দেখছেন, আপনার এই পিজি হাসপাতালে দেখেন, ভাইস চ্যান্সেলর বদল হয়, ঢোল ডগর বাদে চিকিৎসা নাই। দুনিয়ার কোনো জায়গায় দেখছেন হাসপাতালের মধ্যে একটা হাসপাতালে মুমূর্ষু রোগী থাকে, সেখানে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে বাজাবে, কি শান্তি ওনাদের। আগের ভিসি যাচ্ছে তাই নিয়োগ দিয়ে গেছে, এখন ওনরা দিবেন, ওনাদের পক্ষের লোক আসছে, মারামারি। সব বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বদল হয়েছে, তার আগে সে 134 জনের নিয়োগ দিয়ে চলে গেছে, এদের চেয়ার নাই, কিছু নাই, বসার জায়গা নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? ওই যে উৎকৃষ্ট ছাত্রলীগ, শিক্ষক বলেন, যৌন নিপুণের নানান ধরনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি শুনেছেন, তারপর হত্যাকাণ্ডের কথা শুনেছেন, তার মধ্যে এখন আপনি কন যে এখানে আমার ছাত্রলীগ লাগবেই, চালাই দিতে হবে। এরা আতঙ্কিত। একটা বুয়েট একটা অন্যরকমের প্রতিষ্ঠান, আমি বলি না সেখানে রাজনীতি হবে না, কি কারণে এই পরিস্থিতির উদ্ভব হলো? একদিনে হয়েছে, এখন ওখানে আপনার রাজনীতি চাপিয়ে দিতেই হবে, তারা চাচ্ছে না। আপনি বলতে পারেন যে একজন চাইলেও করার অধিকার আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেই রাজনৈতিক পরিবেশ আপনি দিয়েছেন বাংলাদেশে। এখন বিশ্ববিদ্যালয় মানেই মানে দুর্বৃত্তদের আখড়া, বিশ্ববিদ্যালয় মানেই যতটা না শিক্ষক, আমি সব শিক্ষকের কথা বলছি না, তার চাইতে বেশি ছাত্রলীগ, আওয়ামী লীগ। আর কে কত বড় আওয়ামী লীগ? একজন কয় যে আমার ভাইস চ্যান্সেলরের সাইডে আমি যুবলীগ করবো যদি আমার পদ দেয়। কোন দেশে আছেন আপনি বলেন? বিশ্ববিদ্যালয় আমাদের সময় পর্যন্ত আমরা দেখেছি, তার আগে তো ছিলই, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারা হন? একজন প্রজ্ঞাবান মানুষ হন, নীতিবোধ সম্পন্ন, তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু ওই চেয়ারে যখন সে বসে তখন ন্যূনতম একটা বাতাবরণ সে রাখে, এখন আর সেটাও নাই। খুললাম অবস্থা, যা হবার ফল তাই হচ্ছে। আপনার নেপালের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের হয়, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, পাকিস্তান ঘৃণিত রাষ্ট্র, কায়দে আজম ইউনিভার্সিটি, লাহোর ইউনিভার্সিটি ওয়ার্ল্ড মানের চলে যায়, ইন্ডিয়া শত ইউনিভার্সিটি আছে, MIT আছে, কত তারা যায়, আমরা যেতে পারি না, আমরা পেছনের দিকেই চলে যাই। একবার এই বদলাই, আবার রাত জায়গায় খালি জয় বাংলা, বঙ্গবন্ধু, একদল, আওয়ামী লীগ বাচ্চাদের শিখাচ্ছেন, পড়াচ্ছেন, ফলাফল যা হবার তাই হচ্ছে। কি হচ্ছে আপনি বলেন? কোন জায়গায় আপনি ভালো দেখছেন? আমি জানি না। এটা পেছনে কারণ কি? কেন আপনি কি মনে হয় যে যেটি বললেন আগে, যে একটাই কারণ, এই যে কারো ধার ধারার প্রয়োজন হয় না কোনো মানুষের কাছে, কোনো ধার ধারার একটা গোষ্ঠী, তাদের যারা ক্ষমতায় তাদেরকে রাখে, একটা পরাশক্তি, আমাদের প্রতিবেশী, তার ঘোষণা। এখন তো আর এগুলো ওপেন সিক্রেট। আপনি কীভাবে সরকার বানাবেন, নির্বাচনের আগে সরকার হয়ে যাবে, কখনো রাইতে হবে, কখনো দিনে হবে, কখনো মামু ডামি, কখনো স্বামী স্ত্রী এরকম হবে, কখনো মানে নানান ধরনের তামাম দুনিয়া। বলেন যে আমাদের গণতন্ত্র আমাদের মতো, আজব গণতন্ত্রকে আমার আর উপায় নাই, এমন সিপাই পড়ছে বাংলাদেশের গণতন্ত্র, এরকম আপনি করছেন, আবার গণতন্ত্রের কথাও বলছেন। এই যে মানুষের কাছে যেতে হয় না, কিছু মানুষ, একটা সিন্ডিকেট, একটা অলিগার শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশে, এরাই বাংলাদেশকে অতলে নিয়ে যাচ্ছে, উন্নয়নের কথা বলে, উৎপাদনের কথা বলে।
এই ব্রিজের কথা বলে। এই ব্রিজ আমি চাই না যে এই ব্রিজ আমার পেটে ভাত দিতে পারে না।